ডোমেন কিনে দেন। হ্যাঁ, বুঝি নাই। ডাইনামিক বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, অটো অ্যাড হয়। স্লাইড অ্যাড করলে অটো অ্যাড হয়। একটা অ্যারে আছে বেসিক্যালি, অ্যারেতে যখন আমরা নতুন লেকচারে নাম দেই তখন এটা অটোমেটিক অ্যাড করে ফেলে। এটা ডাইনামিক বলা যায় কিনা বুঝতে পারতেছি না। আমি এইচটিএমএল ফাইল বানাই। হ্যাঁ, এটাও তো না, আমাদের তো কিছু দিই না। এটার কোডও আমি লিখছি। আমি বলতে চ্যাট জিপিটি লিখছে। চ্যাট জিপিটি না, মানে জেমিনি চ্যাট জিপিটি অনেকে মিলে লিখছে। ঠিক আছে, তো পুরাটাই জেনারেটেড, এআই দ্বারা জেনারেটেড। এটার কোড তো ওপেন সোর্স। আপনি আমার এটা আছে না আপনাদের গিট ল্যাবে, ওইখানে তো লেখা আছে। না না না, ওইটা তো আমি হ্যাঁ জাস্ট করা আছে। কি যেন নাম ছিল, এই যে এটা এখানে অ্যাড করা। তো এইটা এই যে এখানে একটা জেএস লেখা হয়েছে, এই যে স্লাইড ডট জেএস। ঠিক আছে, হ্যাঁ, পিওর এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, নাহলে আমি হোস্ট করবো কিভাবে, তাই না? তো এখানে যে কমন কোড লেখা আছে আমি লিখি নেই, কোনোটাই আমি লিখি নেই। ঠিক আছে, আর হচ্ছে যে স্লাইডের একটা স্ক্রিপ্ট লেখা আছে, এটাই হচ্ছে যে প্রেজেন্টেশন ওপেন করে দিতেছে বা ভিউ আইনা দিতেছে, এই পুরাটাই আর কি লেখা। ঠিক আছে, এটাই আছে। তো আমি তাদের ফোল্ডার গুলো অ্যাড করে দিই। এই লেকচার ফোন নামে বা কালকে ল্যাব 2 নামে একটা ফোল্ডার অ্যাড করে দিব। এইখানে ল্যাব 2 অনুযায়ী যে কটা স্লাইড থাকবে ওই স্লাইড অনুযায়ী সে অটোমেটিক মানে নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি যে ডাইরেক্ট দিতে পারবেন। মনে করেন যেটা আছে না, এটা হচ্ছে লেকচার 3, আপনি মনে করেন স্লাইড ধরেন 15, এটা ওপেন করলেন, এটা এই যে ওপেন হয়ে গেছে, আপনি এটা দিয়ে ফেল দিবেন, দেন হয়ে গেছে। ঠিক আছে, এটাও ডাইনামিক করা পুরাটা। এই পুরাটাই এই ফোল্ডারটাকে আগে পড়ে যে কয়টা স্লাইড আছে, ওই স্লাইড গুলাকে আই ফ্রেমের মধ্যে সবকটাকে দেখায় দেয়। ঠিক আছে, আর এটাকে এমন ভাবে ডিজাইন করা যাতে যে কোনো স্ক্রিনে যখন ওপেন করবেন যাতে 16:9 রেশিওতে এটা ওপেন হয়, এত ভেঙে যাবে, এক একজনের মনিটর এক এক রকম। তো সেই অনুযায়ী যাতে ভিজিবল হয়। তো আমি এবার ঠিক আছে, দেখেন তো, দেখেন আগে থেকে বেটার। আচ্ছা, প্রজেক্টরটা চেঞ্জ করানোর চিন্তা করতেছি আর একটু বেটার করার জন্য। ঠিক আছে, হ্যাঁ যে কোনো জায়গায়। হ্যাঁ যাবে তো, লেফট সাইডে গেলে লেফট সাইডে যায় তো। লেফটে যায় না,
এই যে যাই তো। ও মাউসটা আমি ইউজ করি না, আমি যে স্পেসে কাজ করি, স্পেসও নেক্সটে যায়, রাইটে ক্লিক করলেও রাইটে ক্লিক করে এটা যায়, মাউসে ক্লিক করলেও মাউসে যায়। তো প্রেজেন্ট আমি করতেছি তো আমার ইউজ কেস দেখতেছি। এটা ওপেন সোর্স, মার্ক দিবেন, ঠিক আছে, আপনাদের যা প্রয়োজন মার্ক দিয়ে ঠিক করে নেবেন। ওকে, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি দেখছিলাম মনে আছে আপনাদের? মনে নাই? প্রথম ক্লাসে যেটা দেখছিলাম ইনফরমেশন সিস্টেম ডিজাইন কি সেটা দেখছিলাম, ইনফরমেশন সিস্টেম গুলা কি কি আছে, কি কি বিহেভ করে, এগুলোর এক্সাম্পল কোনটার কি বেনিফিট, এগুলা দেখছিলাম। নেক্সট ক্লাসে দেখছিলাম যে একটা এসআরএস কিভাবে বানাইতে হয়, এটার পার্ট হিসেবে আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং দেখছি, যে একটা রিকোয়ারমেন্ট ইউজার থেকে কিভাবে কালেক্ট করবো, ইউজার কাছে কিভাবে বসবো, ইন্টারভিউ নিব, তার সাথে ওয়ার্কশপ করব, ঠিক আছে, সবাই মিলে বসবো, ঠিক আছে, এরকম ভাবে আমরা এই রিকোয়ারমেন্ট গুলা ইউজারের থেকে কিভাবে কালেক্ট করা যাইতে পারে সেই সব প্রসেস গুলা দেখলাম। এই ছিল লাস্ট ক্লাস। প্রথম ক্লাস ইনফরমেশন সিস্টেম কি দেখছে, এবার সিস্টেম সে যে বানাইতে চাচ্ছে তার থেকে কিভাবে আমরা জানবো সে কি বানাইতে চাচ্ছে সেটা জানছে। এখন হচ্ছে যে আমাদের পার্ট, ঠিক আছে, আমাদের পার্টটা কি, আমাদের কাজ হচ্ছে এসআরএস বানানো। আর এটা তো ভিতর থেকে এক হয়ে গেল নাকি, আলাদা রাখাই যায় না কি একটা সমস্যা। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসআরএস এর একটা পার্ট, যেটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কিভাবে করব, বিভিন্ন ডায়াগ্রাম আঁকতে হয় যেটা ইজিলি যাতে বোঝা যায়। তো সেই জিনিসগুলোকে আমরা আজকে দেখবো যে কিভাবে আসলে এসআরএস এ কি কি ভাবে অ্যাড করা যায়, বিভিন্ন ডায়াগ্রাম কিভাবে অ্যাড করা যায় সেই জিনিসগুলো দেখবো। তো এটা কেস বাই কেস দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন। তো আজকের টপিক এই কয়টা, তো দেখা যাক, শুরু করি। তো এখানে সেটাই বলা আছে যে রিকোয়ারমেন্টস টু মডেল, আমাদের সবার প্রথমে যেটা ছিল, ভুলে গেছেন যেহেতু সেজন্য আমি অ্যাড করে রাখছিলাম, যে সবার প্রথমে আমরা স্টক হোল্ডার্স থেকে ইন্টারভিউ নিচ্ছি, তাদের গোল জানার চেষ্টা করছি, যে সে কি চাচ্ছে সেটা জানছি, সেটাকে আমরা বলতেছিলাম রিকোয়ারমেন্ট। ওকে, সো এরপরে আমরা এসআরএস ডকুমেন্ট বানাইতে বসছিলাম, যেখানে আমরা বলতেছিলাম ফাংশনাল রিকোয়ারমেন্ট কি হইতে পারে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি হইতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আমরা লিখতেছিলাম। তো এখানে অনেক ডেটা লিখতে হবে আর কি, কালকে যখন আপনি এসআরএস লিখবেন, আপনার ল্যাব ওয়ানেও তো করছেন, লিখতে হইতো জাস্ট, অনেক কিছু লিখতে হইতো, আজকে তো অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, অনেক কিছু লিখতে হইছে। তো লেখালেখি তো দেখলে পরে বোঝা যায় না, তাই না, যে কিছু লিখলেন আপনি জাস্ট পেজ উল্টাইতে চলে যাবেন। তো এটা দেখে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়, যদি এখানে ভিজুয়ালাইজ কিছু একটা থাকে তাইলে জিনিসটা হচ্ছে ইজিয়ার হয়। দ্যাটস ওয়াই আমাদের এখানে সিস্টেম মডেল আসতেছে, যেটাকে আমরা বলছি ভিজুয়াল লজিক। আমি একটা ডায়াগ্রাম দেখে বুঝবো যে আচ্ছা এই সিস্টেমটা সে চাচ্ছে, ও আচ্ছা সে এই ফ্লোতে আগাইতে চাচ্ছে, এটাই হইতেছে আমরা আজকে দেখার চেষ্টা করবো। তো এইটার জন্য অনেক রকমের ডায়াগ্রাম আঁকা লাগে, তো তার মধ্যে আমাদের যতগুলা পসিবল অল্প কয়েকটাই দেখবো, বেশি দেখবো না, এগুলা দেখার চেষ্টা করবো আর কি। তো এখানে বলা আছে এসআরএস এক্সপ্লেইনস দ্য সিস্টেম ইন ওয়ার্ডস, মডেলস এক্সপ্লেইন দ্য সিস্টেম ভিজুয়ালি। এসআরএস যেটা আপনি লিখতেছেন এখানে ওয়ার্ডে লিখতেছেন, আর হচ্ছে যখন আপনি মডেল বলতেছি, আমরা সিস্টেম মডেল বলতেছি, মডেল ডিজাইনটাকে বলতেছে ভিজুয়ালি আমরা যাতে বুঝতে পারি, এটাই হচ্ছে আপনাদেরকে আজকের ক্লাস আর কি দেখানো। তো মডেলস অ্যাক্ট অ্যাজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বিটুইন বিজনেস স্টেক হোল্ডার্স অ্যান্ড টেকনিক্যাল ডেভেলপার্স। তো আপনি কোড করতে বসে যদি আপনাকে এত মোটা বই ধরাই দেয় যে এটা দেখে দেখে পড়া পড়া কোড করেন, আপনার জন্য তো ডিফিকাল্ট, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা ভিজুয়াল জিনিসপত্র নিয়ে আসবো যাতে এটা ইজিয়ার হয়। ক্লিয়ার? তো এটার বেনিফিট আছে অনেক, যে তার আগে সিস্টেম মডেলটা জানতে হবে, যে সিস্টেম মডেলটা কি। সিস্টেম মডেলটা ওই একই কথা যেটা বলতেছি, যে আমরা যে এসআরএসটা বানাইতে চাচ্ছি, রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করতেছি, ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো জানতেছি, এইগুলাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা, ঠিক আছে, ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্ট করাকে আমরা বলতেছি এটাকে সিস্টেম মডেলিং। তো এই সিস্টেম মডেলিং করার অনেকগুলো বেনিফিট আছে, একটা হচ্ছে কমিউনিটি অ্যান্ড ক্লারিটি, আর একটা টেকনিক্যাল পার্সপেক্টিভও বেনিফিট আছে। তো কমিউনিটি অ্যান্ড ক্লারিটির মধ্যে ভিজুয়াল ক্লারিটি আছে, যেটা আমরা বললাম যে অনেক রচনা লিখতে হবে, তার মধ্যে আমরা যদি ভিজুয়াল কিছু একটা দিই এটা ইজিয়ার হয়। সেকেন্ড হচ্ছে স্টেক হোল্ডার অ্যালাইনমেন্ট, যে সবাই মিলে একটা ডায়াগ্রাম দেখলে পরে কোনো প্রবলেম থাকলে ইজিলি আইডেন্টিফাই করা যায়, ডায়াগ্রাম গুলো দেখলে পরে কোনো প্রবলেম থাকলে সেই জিনিসগুলো ইজিলি দেখা যায়। টেকনিক্যাল দিক থেকেও সেটা অ্যালাউ করে, যে ডিজাইন রেডিনেস,
যে কোড করার সময় আপনি যখন ডায়াগ্রাম দেখবেন তাড়াতাড়ি করে ক্যাচ করতে পারবেন, আচ্ছা এখানে এই লজিকটা লিখতে হবে, এখানে এই ফ্লোতে এই ফ্লোতে আগাইতে হবে। আর যদি কোনো এরর থাকে সেগুলোও আপনি ফাইন্ড করতে পারবেন, যে আপনার ইউজ কেস গুলা কি হইতে পারে, কোনটা কি কি এরর থাকতে পারে, কি কি এরর আপনার চেক করতে হবে, কি কি ইফেক্টস দেখতে হবে, এই জিনিসগুলো ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যেমন যখন অ্যাডভাইজিং করতেছেন, অ্যাডভাইজিং এর সময় অনেক রকম এরর আছে না, টাইম কনফ্লিক্ট হয়, সিট ফুল হয়, তো কি কি আসলে চেক করতে হবে সে সবকিছু আপনার এই ডায়াগ্রাম দেখে দেখলে আপনার জন্য ইজিয়ার হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে এই মডেলটা করা উচিত। তো এখানে দুটি ইম্পর্টেন্ট কথা বলা আছে, ফিক্সিং অ্যান এরর ইন আ ডায়াগ্রাম কস্ট 10x লেস দেন ফিক্সিং ইট ইন কোড and 100x less than in production। এটার মানে হচ্ছে আপনি যখন একটা ডায়াগ্রাম লিখলেন, ডায়াগ্রাম তো আপনি হাতে কলমে লিখলেন, একটা ডায়াগ্রাম আঁকা তো সহজ, পেন্সিল দিলেন, আঁকি ঝুঁকি করলেন, লিখে ফেললেন, রাবার আসতে মুছে ফেললেন। কিন্তু আপনি ধরেন 1000 লাইনের একটা কোড লিখে ফেলছেন, এরপর আপনারা বললেন যে ভাই লজিক তো এটা হবে, চিটাবেন না তখন? এটাই আপনি বলতে চাচ্ছেন যে 10x লেস দেন ফিক্সিং কোড। আবার ধরেন আপনি এটা ডিপ্লয় করে ফেলছেন, ইউজার রান করা শুরু করছে, তখন এটা বলতেছে যে ভাই এটা তো এখানে চেঞ্জ হবে, ইউজার ইউজ করে শুরু করে ফেলছে, আপনাকে এখন চেঞ্জ করতে বলতেছে। এটার জন্য আগে ভিজুয়ালাইজ মানুষকে দিতে হয়। যখন আমরা রিকোয়ারমেন্ট নিব, ভিজুয়ালাইজ সে যখন দেখবে রচনা তো স্কিপ করে ফেলছে, পেজটা উল্টায় ফেলছে, রচনা তো লিখেই দিছে, কিন্তু সে যখন পেজটা উল্টায় ডায়াগ্রামটা দেখছে, ও আচ্ছা এখানে তো ভুল আছে, সে ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। দ্যাটস ওয়াই আমাদেরকে এই মডেল সিস্টেম মডেলটা ইম্পর্টেন্ট। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? তো সিস্টেম মডেল কয়েকটা টাইপ আছে, মেইনলি 4 টাইপের হয়। এক একটা হচ্ছে প্রসেস মডেল, ডেটা মডেল, বিহেভিয়ারাল মডেল, স্ট্রাকচারাল মডেল। ঠিক আছে? তো প্রসেস মডেলের মধ্যে অনেক রকম এক্সাম্পল আছে, ডেটা মডেলের অনেক রকম এক্সাম্পল আছে। সবচেয়ে কমন ডেটা মডেল হইতেছে ইয়ার ডায়াগ্রাম, আপনারা ডাটাবেস কোর্সে দেখছেন ইয়ার ডায়াগ্রাম, ঠিক আছে, সেগুলো আমাদের এখানে আসবে। তারপরে আপনারা আমার যারা জাভা কোর্স করছেন তারা ক্লাস ডায়াগ্রাম দেখছেন, কেউ কেউ দেখছেন, কেউ কেউ দেখেন নাই আর কি, ইউএমএল আর কি, যেটাকে সেটাকে ক্লাস ডায়াগ্রাম বলে, সেটাও আমাদের এখানে আসে আর কি, যে কি কি ক্লাস আমরা কোর্স থেকে ক্যাট্রিবিউট রাখছি সেই জিনিসগুলো আমাদের এখানে আসে। তো এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো, হয়তো বা সবকটা দেখবো না, কিছু কিছু জিনিস আমরা আরো লেকচার বাই লেকচার গেলে পরে হয়তো বা কভার করবো। ওকে, সো একটা সিনারিও দেওয়া আছে, আমরা তো এখানে 4 রকমের মডেল আছে এটা বললাম। তো এখানে একটা সিনারিও দেওয়া আছে, সিনারিওটা হচ্ছে একটা এটিএম উইথড্র করার সিনারিও। আপনারা কি করেন, একটা ইমাজিন বিল্ডিং এর সফটওয়্যার, আপনি একটা এটিএম এর জন্য সফটওয়্যার বানাচ্ছেন, যে হাউ ডু দা 4 ডিফারেন্ট মডেলস ভিউ দা এক্সাক্ট সেম সিস্টেম। মানে একটা এটিএম সিস্টেম যদি আমরা এটাকে সিস্টেম মডেলে চেঞ্জ করি, তাহলে কোন 4 রকমের ইউজ কেস আসতে পারে। যেমন এখানে প্রসেস মডেল ফ্লোর কথা যদি বলি, যে প্রসেস মডেলটা কি, প্রসেস মডেলটা হচ্ছে স্টেপ বাই স্টেপ বিজনেস ওয়ার্কফ্লো। ক্যাশ উইথড্র করার ক্ষেত্রে বিজনেস ওয়ার্কফ্লোটা কি, যে বলতেছে যে কার্ড প্রথমে ইনসার্ট করতে হবে, ভেরিফাই পিন করব, ক্যাশটা ডিসপেন্স করে দিব, ইজিয়ার। জাস্ট ফ্লোটা কি, কার্ড দিলাম, পিন চেক করলাম, দেন হইতেছে ক্যাশ চলে আসলো। একদম হাই লেভেলে, মানে বাংলা লজিক আমরা বুঝে ফেলছি, ঠিক আছে। তো যদি আমরা ডেটা মডেলের কথা চিন্তা করি, ডেটা মডেল কি রকম হয়, যে আমাদের একটা ডেটাবেস থাকবে, যে ডেটাবেসে একটা টেবিল থাকবে, নাম হবে টেবিলের অ্যাকাউন্ট, সেই টেবিলে একটা কলাম থাকবে অ্যাকাউন্ট নাম্বার, সেই টেবিলে একটা পিন থাকবে, সেই টেবিলে একটা ব্যালেন্স থাকবে। এগুলো হচ্ছে ডেটাবেসের পার্ট গুলা, সেগুলাকে বলতেছে আমরা ডেটা মডেল। এই টাইপের যে স্ট্রাকচার গুলো আমরা বানাবো সেগুলাকে আমরা ডেটা মডেল নাম দিব। এই টাইপের যে প্রসেস ফ্লো গুলো ছিল সেটাকে আমরা বলবো প্রসেস মডেল, ঠিক আছে। সেরকম বিহেভিয়ার মডেলটা কি, এটা হচ্ছে এক একটা ইভেন্ট, যে আপনার সিস্টেমটা বসে আছে, যখন কার্ড ইনসার্ট হইলো তখন হইতেছে আপনার অথেন্টিকেট করতে হইতেছে, কেউ ভুলভাল পিন দিবে আপনার চেক করতে হইতেছে, এটা ভুল দিলে পরে কি হবে, সঠিক দিলে কি হবে, কোন টাইপের সিস্টেমটা কোন ইউজ কেসের ক্ষেত্রে, কোন ধরনের ক্ষেত্রে, কোন স্টেটের ক্ষেত্রে আপনার কি বিহেভ করবে, সেটাকে বলতেছে আমরা বিহেভিয়ার মডেল। আপনার তো ইফ লজিক লিখতে হবে, যে যদি পিন ভুল হয় তাহলে আপনি ইউজারকে বলবেন যে আপনার পিন ভুল, ঠিক আছে, এইগুলা হইতেছে বিহেভিয়ার মডেল। আর স্ট্রাকচারাল মডেলটা কি, আপনার যে কার্ডটা দিলেন, কার্ডটা তো রিড করতে হইতেছে, কার্ড নাম্বার রিড করতে, আপনি তো হাতে কার্ড নাম্বার দেন না, তাই না? কার্ড দেওয়ার সাথে সাথে মেশিন অটোমেটিক কার্ডের নাম্বার পাই দিতেছে। তো এই যে ব্যাংকের সার্ভারের কাছে কার্ড রিডার থেকে ব্যাংকের সার্ভারে কল যাচ্ছে, এইগুলাকে বলতেছি আমরা স্ট্রাকচারাল মডেল। তো এই সব রকমের মডেল, মানে আমাদের সিস্টেম মডেল অ্যাভেলেবল আছে, এক এক সময় আমরা এক এক রকমের ইউজ কেস অনুযায়ী এই মডেল ইউজ করি আর কি। সো এটা একটা বোঝানোর জন্য বলা, যে এই 4 রকম কোন টাইপের কি রকমের কাজ আর কি মডেল গুলা। তো এখন আমরা একটা স্যাম্পল মডেল দেখবো আর কি। তো এই যে মডেল গুলা,
এই মডেলগুলো বানানোর জন্য ল্যাঙ্গুয়েজ আছে। আপনি কোড করতেছেন, কোডের ল্যাঙ্গুয়েজ আছে জাভা, সি, পিএসপি, হোয়াট এভার। তো আপনি যে ডায়াগ্রাম আঁকতেছেন, ডায়াগ্রামেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে। সো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, ইউএমএল। তো ল্যাঙ্গুয়েজ আমার ভয় লাগতেছে, আবার কোড শিখতে হবে, তাই না? তো এটা কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ না যে কোড লেখার, এটা হচ্ছে ড্রয়িং ল্যাঙ্গুয়েজ। আমাদের ড্র করতে হবে, ঠিক আছে, আঁকি ঝুঁকি করতে হবে, আঁকি ঝুঁকি তো করতে হবে না অ্যাটলিস্ট, তাই না? আচ্ছা, তো এই ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজটা হইতেছে অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ নামক একটা কোম্পানি আছে। এই অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ হইতেছে তারা একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছে যে ভাই আপনি এইভাবে আঁকবেন, নাহলে তো এক এক মানুষজন এক এক রকম ভাবে আঁকবে। সবাই যদি এক এক রকম ভাবে না আঁকে, একই রকম প্যাটার্নে না আঁকে, তাহলে তো একজন ডেভেলপার দেখে বুঝবে না। সবাই যদি একই ল্যাঙ্গুয়েজে আঁকি ঝুঁকি করে, সে ওই ড্রটা দেখে বুঝতে পারবে যে আচ্ছা এটা মানে এইভাবে আঁকতে হবে, ঠিক আছে? তো এই কারণে সবাই একটা ইউনিফর্ম একটা নিয়ে আসছে যে এইভাবে করে আমরা আঁকবো। ডেভেলপারও বুঝে যে এইভাবে আঁকা মানে হইতেছে এটা, এইভাবে আঁকা মানে হচ্ছে এটা। তো এইটাকে আমরা বলতেছি একটা ইউএমএল ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসগুলোই আমরা বুঝবো। তো মেইনলি দুই রকমের ইউএমএল ল্যাঙ্গুয়েজ আছে আর কি, ডায়াগ্রামের গুলো আছে, একটা হচ্ছে স্ট্রাকচারাল ডায়াগ্রাম আর একটা হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রাম। স্ট্রাকচারাল ডায়াগ্রামের মধ্যে ক্লাস ডায়াগ্রাম আছে, যেটা আপনারা জাভাতে দেখছেন। প্রাইভেট হইতেছে গিয়া কি মাইনাস, ঠিক আছে, পাবলিক হইতেছে কি প্লাস, প্রোটেক্টেড হচ্ছে, প্রোটেক্টেড কি কাদের দেখেছিলাম জাভাতে, কারো দেখাই নাই? আপনার জিসান দেখেছি না? ও, আপনাদের দেখাইছিলাম। ও আচ্ছা, তাহলে আপনাদের দেখাইনি, ঠিক আছে। তো ওইটাকে বলে হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, দেখা মনে পড়ে, ঠিক আছে। তো আর বিহেভিয়ারাল ডায়াগ্রামটার মধ্যে থাকে হচ্ছে ইউজ কেস, অ্যাক্টিভিটি, সিকোয়েন্স, স্টেট মেশিন, এই টাইপের বিহেভিয়ারাল ডায়াগ্রাম গুলো থাকে, ঠিক আছে। তো আজকের যে টপিক, সেখানে আমরা শুধুমাত্র ইউজ কেস ডায়াগ্রাম যেটা আছে এটাকে কভার করব, ঠিক আছে। তো আজকের টাইপটা হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রামের মধ্যে ইউজ কেস ডায়াগ্রামটা হইতেছে আজকের ক্লাসের টপিক। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? সিস্টেম মডেল কি, সিস্টেম মডেলিং কিভাবে কাজ করতেছে, কেন করতেছি? ইউএমএল কি আমাদের লজিক্যাল লেয়ারে কাজ করতেছে নাকি এক্সটার্নাল লেয়ারে? সব লেয়ারে কাজ করবে। ইউএমএল হইতেছে ওভারঅল সবকিছু নিয়ে আমরা ডায়াগ্রাম আঁকবো, এটা ইন্টারনালও আঁকবো, এক্সটার্নালও আঁকবো, সব ভাবে আঁকবো। কার কোনো কনফিউশন আছে স্যার? বলেন। হ্যাঁ, এটা ক্যাটাগরি বলতে পারে, ডায়াগ্রামের ক্যাটাগরি। এটার ভিতরে অনেকগুলো আছে, স্ট্রাকচারাল ডায়াগ্রামের মধ্যে ক্লাস ডায়াগ্রাম, এই টাইপের অনেকগুলো ডায়াগ্রাম আছে, এটা ক্লাসিফাই করছে আর কি। অনেক ডায়াগ্রাম তো, এটাকে ক্লাসিফাই করছে হচ্ছে স্ট্রাকচারাল ডায়াগ্রাম এবং বিহেভিয়ারাল ডায়াগ্রাম দিয়ে, কেস বাই কেস। সবকটাতে থাকবে ওটা তা না, থাকতেও পারে, নাও থাকতে পারে। সো ইউএমএল নিয়ে কারো কোনো কনফিউশন? তো এখন যেটা আছে সেটা হচ্ছে ইউজ কেস মডেলিং, যে কনসেপ্ট আমরা বললাম যে আমরা ইউজ কেস ডায়াগ্রাম বানানো শিখবো। তো সেই মডেলটা কি? এই মডেলটা আসলে ডিফাইন করা হতেছে যে আমাদের সিস্টেম যে স্টেক হোল্ডার আছে, কারা কারা কাজ করবে এই সিস্টেমটা নিয়ে, তারা কি কি কাজ করবে, কারা কারা কাজ করতেছে, কি কি কাজ করতেছে, এই যে এই দুজনের মধ্যে রিলেশনটা কি। আমরা ওই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট লিখছিলাম, মনে আছে আপনাদের? আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে চিন্তা করছিলাম যে এই ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো থাকবে। তো এই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো আমরা নিলাম, যে একটা লগ ইন প্যানেল থাকবে, একটা রেজিস্ট্রেশন প্যানেল থাকবে, একটা ড্যাশবোর্ড থাকবে, এগুলো তো আমার ফিচার, এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি। এই যে ড্যাশবোর্ডে যাবে, এটা কে যাবে? ইউজার যাইতেছে। আবার মনে করেন একটা অ্যাডমিন প্যানেল আছে যেখানে বুক এন্ট্রি করবে, সেখানে তো নর্মাল ইউজার যাবে না, কিন্তু আমার তো প্যানেল আছে, বুক এন্ট্রি করে একটা প্যানেল, সেখানে কে যাবে? অ্যাডমিন যাবে। তো এই যে এক একটা প্যানেল, এই প্যানেল এক একজন ব্যবহার করতেছে, কোন প্যানেল কে ব্যবহার করতেছে, এই জিনিসগুলাই হচ্ছে আমাদের এই ইউজ কেসের মধ্যে ডিফাইন করে দিতে হয়। তো এই যে একটা ভিজুয়াল কনসেপ্ট দেওয়া আছে, এই যে ভদ্রলোক আমরা যে আঁকছি, এটা হলো মাথা, এটা হাত, এটা পা, ওকে, আর এই যে লম্বা যেটা সেটা হচ্ছে তার বডি, এটাকে আমরা বলি অ্যাক্টর, ঠিক আছে। তো অ্যাক্টরকে আমরা সাধারণত এইভাবে আঁকি, একটা মাথা থাকবে, লম্বা একটা বডি থাকবে, দুই পাশে দুই হাত থাকবে, আর নিচে দুইটা পা থাকবে, ঠিক আছে, আমাদের মতনই দেখতে। হ্যাঁ বলেন। এটা বড় রকম আমরা পড়তেছি ডায়াগ্রাম, ছোটবেলায় পড়তে আসছেন না, ওইরকম আর কি, ঠিক আছে। এটা আবার ব্যাক করছে, হ্যাঁ এটা আজমাইনুর, এই যে আপনার হাত নাই দুইটা, তো পার্থক্য কি আপনার সাথে?
চক্র দিয়ে দিবেন, সমস্যা নেই। তো এরপরে যেটা আছে, এটা তো আমি অ্যাক্টর, ওকে। তো এই অ্যাক্টর বাইরে থাকে সবসময়। অ্যাক্টর কি করতেছে, কম্পিউটারে সিস্টেম ব্যবহার করতেছে। এই যে সিস্টেম, এই যে একটা বক্স, এটাকে বলি সিস্টেম। এই এই বক্সের মধ্যে তো সবকিছু আছে, যত যা প্যানেল হোক, 100টা ফিচার দেন, সব তো এই বক্সের মধ্যে, সিস্টেমের মধ্যে, তাই তো? সিস্টেমের বাইরে তো নাই, কম্পিউটার বাইরে আছে, তা তো নাই। তো এটাই হচ্ছে যে সিস্টেম। আর এই যে গোল গোল, এটা হলো ফিচারের নাম। লগ ইন, রেজিস্ট্রেশন, ড্যাশবোর্ড, ঠিক আছে, ক্রিয়েট অর্ডার, পেমেন্ট, হোয়াট এভার, যেটাই হোক, এই সব গোল গোল হইতেছে সব আমাদের ফিচার। এটা হইতেছে আমার কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের মেইনলি তিনটা জিনিস থাকতেই হবে, তিনটা না মিলে চারটা। একটা হইতেছে অ্যাক্টর, যে কে হইতেছে আমাদের সিস্টেম ব্যবহার করবে, সেটা স্টুডেন্ট, অ্যাডমিন হইতে পারে, আদার সিস্টেমও হইতে পারে, যেমন পেমেন্ট গেটওয়ে। আমাদের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে কিন্তু সিস্টেম ব্যবহার করে। আপনারা পেমেন্ট করে আসতেছেন সেন্ট্রাল কমার্সে, তো আপনি যে পেমেন্ট করছেন আমাদেরকে কে জানাচ্ছে? সেন্ট্রাল কমার্স জানাচ্ছে যে আপনার কিন্তু 100 টাকা আমি পাইছি। সো শুধুমাত্র যে আপনিই হবেন ব্যাপারটা তা না। সো এই, হ্যাঁ, পেমেন্ট গেটওয়ে যে ফিগার দেখতে যেরকম সেরকম দিয়ে দিবেন। এই সিস্টেমটা প্রত্যেক ব্যাংকে ডাইনামিক করা যায় না স্যার, অনেক পরে একদিন পরে এই জিনিস আপনি ওইটা ডিফারেন্ট টপিক। ওটা তো আচ্ছা, আগে টপিক শেষ করে নিই, রমজানের মধ্যে শেষ করা ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাক্টর, যে আমার ইউজ কেস করতে গেলে আমার অ্যাক্টর আগে প্রয়োজন হবে। এরপর হচ্ছে ইউজ কেস, কি কি ফিচার ব্যবহার করতেছে, বানাচ্ছে, সিস্টেমে আছে, অ্যাভেলেবল আছে, সেসব সিস্টেমের সেই ফিচার গুলা, ইউজ কেস গুলা কি, লগ ইন একটা ফিচার, ইউজ কেস, রেজিস্ট্রেশন একটা ইউজ কেস, ড্যাশবোর্ড একটা ইউজ কেস, ক্রিয়েট বুক একটা ইউজ কেস, রেজিস্টার কোর্স একটা ইউজ কেস, সবকিছু একটা ইউজ কেস। এই ইউজ কেস একটা থাকবে। আর হচ্ছে একটা সিস্টেম বাউন্ডারি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এই সিস্টেমের মধ্যে এই ইউজ কেস গুলা থাকবে, এটাকে আমরা বলতেছি ইউজ কেস। সিস্টেম বাউন্ডারি বলতেছে এইটাকে আমরা মূলত ইউজ কেস মডেলিং বলি। তো এই ইউজ কেস ডায়াগ্রামের চারটা মেইন কম্পোনেন্ট আছে। তো প্রথমটা তো অ্যাক্টর, সেটা তো আপনি দেখলেনই। তো অ্যাক্টর সাধারণত দুই রকমের হয়, একটা প্রাইমারি অ্যাক্টর, একটা সেকেন্ডারি অ্যাক্টর। প্রাইমারি অ্যাক্টর হইতেছে যে এই প্যানেলগুলো নিয়ে সরাসরি কাজ করতেছে, যেমন আপনার স্টুডেন্ট, অ্যাডমিন, এরকম। সেকেন্ডারি অ্যাক্টর কারা? তারা হইতেছে পেমেন্ট গেটওয়ে, ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে, নোটিফিকেশন সিস্টেম, তারা সেকেন্ডারি অ্যাক্টর, যে তারাও সিস্টেম সাথে রিলেটেড, বাট সরাসরি অ্যাক্টর হিসেবে না, সেকেন্ডারি হিসেবে কানেক্টেড। সো এই হচ্ছে আমার প্রথম অ্যাক্টর। কোর কম্পোনেন্টের মধ্যে প্রথমে আমার লাগবে, অ্যাক্টরকে লাগবে। সেকেন্ড লাগবে হচ্ছে ইউজ কেস। আমার সিস্টেমে যদি কোনো ফাংশনালিটি না থাকে, লাভ আছে? তা তো নাই। তো ফাংশনালিটি থাকতে হবে, যে আমার হইতেছে লগ ইন সিস্টেম আছে, ড্যাশবোর্ড সিস্টেম আছে, যে কি কি সিস্টেম আমার অ্যাভেলেবল আছে, ফাংশনালিটিস গুলা কি কি আছে, সেগুলোকে আমরা বলি ইউজ কেস। বুঝে গেছে? তো ইউজ কেস অ্যাকশন টাইপেরও হইতে পারে, গোলও হইতে পারে, ঠিক আছে, যে আমি কোনো একটা অ্যাকশন নিতেছি, এটাও একটা ইউজ কেস, আমি এই পারপাসটা করাইতে চাচ্ছি, সেটাও একটা ইউজ কেস হইতে পারে। সিস্টেম বাউন্ডারি, এটাকে আমরা একটা ব্লকের মধ্যে রাখি, যেটাকে আমরা সিস্টেম বাউন্ডারি বলতেছি। এই সিস্টেম বাউন্ডারির মধ্যেই আসলে আমরা ইউজ কেস গুলাকে রাখি। এতটা ক্লিয়ার? ওকে। আরেকটা হচ্ছে রিলেশনশিপ। এই যে ইউজার, এই টার্ম দিয়ে বলতেছে এটা লগ ইন টু সিস্টেম, ইউজার সিস্টেমে লগ ইন করতে পারবে। আবার এইখানে আরেকটা টার্ম দিয়ে বলছে ইউজার এই ড্যাশবোর্ডও ইউজ করতে পারবে। সো যেখানে যেখানে টার্ম দেওয়া আছে ওই জিনিসগুলো সে ইউজ করতে পারবে, এটা তার জন্য আমরা বানাচ্ছি। দ্যাট মিনস এই ইউজারের জন্য আমরা এই দুইটা সিস্টেম অ্যাভেলেবল করব। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? সো এখানে ডিটেলস দেওয়া আছে, এই 1 2 3 4 চারটা কম্পোনেন্ট কোনটা কি ডিটেলস এখানে কালার দিয়েও বোঝানো আছে। কারো কোনো কনফিউশন? ওকে। সো এটা হইতেছে আমাদের একদম বেসিক ইউজ কেস ডায়াগ্রাম। কারো কোনো কনফিউশন আছে ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে? এবার ইউজ কেসের পরবর্তী পার্টে যাই। ইউজ কেস তো নরমালি বলতেছি যে লগ ইন একটা ফাংশনালিটিস, ড্যাশবোর্ড একটা ফাংশনালিটিস, রেজিস্টার ফর কোর্স একটা ফাংশনালিটিস। এটার মধ্যে আরো তিনটা পার্ট আছে। প্রথম পার্টটা হইতেছে ইনক্লুড। ইনক্লুড মানে হইতেছে যেটা হইতেছে রিকোয়ার্ড, ম্যান্ডেটরি, আমার সিস্টেমে থাকতেই হবে। যেমন চেক আউট যদি একটা ফিচার হয়, চেক আউট মিন হচ্ছে আপনি যখন কোনো একটা কিছু কিনতে যাচ্ছেন ই কমার্সে, চেক আউট করি আমরা, যেটা কিনে টাকা পেমেন্ট করতে যাব। তো সেই ফাংশনালিটিসটাকে আমরা বলতেছি চেক আউট। চেক আউট করার সময় আমরা এখানে একটা দাগ দেই, এই যে দেখেন ড্যাশ ড্যাশ দিয়ে দাগ দিছে, একটু আগে কিন্তু একটা টান দিয়ে একটা দাগ ছিল, ঠিক আছে, এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা ড্যাশ ড্যাশ দিয়ে টান দিয়ে, মাঝখানে বলছে ইনক্লুড, দুই পাশে আবার দুইটা
দিছে, কি বলে এটাকে, গ্রেটার দেন বাই হোয়াট এভার একটা ফরম্যাটে লিখছে। তো এটাকে বলতেছে যে ইনক্লুড মানে আমি যখন চেক আউট করবো আমাকে ভেরিফাই কার্ডটা অবশ্যই করতে হবে। ভেরিফাই কার্ড একটা ডিফারেন্ট একটা ফিচার, চেক আউট একটা ডিফারেন্ট ফিচার। তো যখন আমি চেক আউট করতেছি তখন আমাকে ভেরিফাই কার্ডটা ম্যান্ডেটরি করতেই হবে। চেক আউটের সাথে ভেরিফাই কার্ড লিঙ্ক, চেক আউট করতে গেলে ভেরিফাই কার্ডও আপনার করতে হবে, এটা ছাড়া স্কিপ করার কোনো উপায় নেই। তো এটাকে আমরা বলতেছি ইনক্লুড। যখন আমরা ইউজ কেস ডায়াগ্রাম করব একটার সাথে আরেকটা ফিচার লিঙ্ক থাকতে পারে। তো লিঙ্ক থাকলে পরে এটা কি হবে, লিঙ্ক এটা রিকোয়ার্ড নাকি রিকোয়ার্ড না। তো রিকোয়ার্ড হলে তখন আমরা বলবো যে এটা ইনক্লুড। তো তখন আমরা এইভাবে দাগ দেবো, ড্যাশ 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 দিয়ে মাঝখানে বলবো এটা ইনক্লুড। ম্যান্ডেটরি বিহেভিয়ারগুলি কি ইনক্লুডেড থাকে? হ্যাঁ, মেইনটারি বিহেভিয়ার গুলো ইনক্লুডে থাকবে, মনে করেন চেক আউট একটা ফিচার, ফিচারের সাথে এই ফিচারের সাথে রিলেভেন্ট কি আছে সেটা হচ্ছে ইনক্লুডের মধ্যে থাকবে। তো এটা এখানে বলা আছে যে চেক আউট অলওয়েজ ইনক্লুডস ভেরিফাই কার্ড। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? ওকে, সেকেন্ড যেটা আছে, সেকেন্ড হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হচ্ছে অপশনাল, এটা করলে করলো, না করলে না করলে, এটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি যেরকম করতেই হতো। যেমন প্লেস অর্ডার, একটা প্লেস অর্ডার করতেছেন, এই অর্ডার করার সময় আপনি কিন্তু কুপন অ্যাপ্লাই করতে চাইলে করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন, এটা অপশনাল ফিচার। এটা আপনার এখান থেকে এদিকে আসতেছে, যে আপনি যখন প্লেস অর্ডার করতেছেন এটা এক্সটেন্ড, যে এটা এক্সটেন্ডেড ভার্সন, যদি আপনি করলেন আগাইলে আগাইলেন, নাইলে নাই। তো এটাই হইতেছে বলতেছে অপশনাল বিহেভিয়ার, যে আপনি একটা অর্ডার করতে চাইলে অ্যাপ্লাই কুপন ইউজ করেন অথবা এই ফিচারটা ইউজ নাও করতে চাইতে পারেন। ক্লিয়ার? কার কোনো কনফিউশন? ওকে, জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে হইতেছে যে স্টুডেন্ট এবং স্টাফ দুইটা আলাদা রোল হইতে পারে। আমরা অনেক সময় বলতে পারি যে লাইব্রেরি ইউজার, লাইব্রেরি ইউজারের মধ্যে স্টুডেন্টও থাকতে পারে, স্টাফও থাকতে পারে। তো স্টুডেন্ট ইটসেলফ আলাদা আলাদা ফিচার পাইতে পারে, স্টাফ আলাদা আলাদা ফিচার পাইতে পারে। আমরা যদি আবার দুজনকে ইনহেরিট করে নিয়ে আসি যে এই দুইজন মিলে হইতেছে লাইব্রেরি ইউজার, এবার লাইব্রেরি ইউজারকে টান দিয়ে যদি একটা ইউজ কেস দেই, দ্যাট মিন্স কি স্টুডেন্ট স্টাফ দুইজনই পাবে। বুঝে গেছে? এটাকে আমরা বলতেছি জেনারেলাইজেশন। তো যদি আমরা স্টুডেন্ট থেকে টান দেই শুধু স্টুডেন্ট পাবে, যদি স্টাফ থেকে টান দেই শুধু স্টুডেন্ট স্টাফ পাবে, যদি এখান থেকে টান দেই দুজন পাবে। তার কোনো কনফিউশন? এই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামের রিলেশনশিপ, যে কি কি রিলেশনশিপ হইতে পারে। স্যার এখানে এক্সটেন্ড জিনিসটা কি উল্টা হচ্ছে? মানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করতে গেলে আবার প্লেস অর্ডার। হ্যাঁ, এটা উল্টা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে এইটা এখান থেকে চিন্তা করতে হবে যে অ্যাপ্লাই কুপন থেকে প্লেস অর্ডারে আসতেছে, ঠিক আছে। এখন কিছু এক্সাম্পল, প্রথম ইজি এক্সাম্পল, তিনটা এক্সাম্পল দেওয়া আছে। একটা লাইব্রেরি সিস্টেম, একটা লাইব্রেরি সিস্টেমে মানুষজন কি করতে পারে এটা আপনি রিকোয়ারমেন্ট থেকে প্রথমে জানলেন, যে একটা লাইব্রেরি সিস্টেম আপনাকে বলছে যে মেম্বার বড় করতে পারে ফিজিক্যাল আইটেমস, তারপর সিস্টেম ডিউ ট্র্যাক করতে পারে, তারপরে বললো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হবে ফর ফাইন, এরকম হচ্ছে ফিচার, যে এই ফিচার বা ওগুলা থাকবে। তো আপনি তখন কি করবেন, তখন আপনি এরকম একটা ডায়াগ্রাম আঁকবেন, একটা সিস্টেম আঁকবেন, এই সিস্টেমের নাম দিবেন, যে সিস্টেমের নাম হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট। দেন আপনি এই গোল্লা গোল্লা দিয়ে কি করবেন, ফিচার গুলা বলবেন। তো প্রথমটার জন্য বড় করতে হবে, সো আপনি একটা গোল্লা দিলেন, বললেন এটা হচ্ছে বড় বুকের ফিচার। সেকেন্ড আবার একটা বড় গোল্লা দিবেন, বলবেন হচ্ছে সেটা রিটার্ন বুকের একটা ফিচার। আবার থার্ডটার জন্য আবার একটা ফিচার দিলেন পে ফাইন। তো যদি একটাই মেম্বার, যেহেতু আমাদের বলছে মেম্বার, তো দ্যাটস আমাদের একটাই মেম্বার এই তিনটা করতে পারবে। দাগ দিয়ে দিয়ে বলে দিলাম যে তিনটা ফিচারই করতে পারবে। কোর্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও সেম, আপনাকে আগে রিকোয়ারমেন্ট বুঝতে হবে। ইউজার রিকোয়ারমেন্ট ছিল বড়োইং ক্যাটালগ ক্যাপাবিলিটি, সিট অ্যাভেলেবিলিটি চেক, আপডেটিং স্টুডেন্ট শিডিউল। তো এটা যদি কি অ্যাকশন হয়, আপনি কোর্স অ্যাডমিন যদি সিস্টেমটা হয়, তখন আপনি এটার উপরে ডিপেন্ড করে কি কি ফিচার দিবেন সেটা চিন্তা করবেন। যে সার্চ কোর্স, আমাকে আগে সার্চ করতে হবে, কোর্স এনরোল করতে গেলে কোর্স সার্চ করতে হবে, সার্চ কোর্স একটা ফিচার। তারপর আপনি বললেন যে সার্চ করে বের করার পর আমি এনরোল হব, এনরোল একটা ফিচার। আবার ড্রপ করব, ড্রপ একটা ফিচার। তো এটা কে কে করতে পারবে, স্টুডেন্ট করতে পারবে, দাগ দিয়ে বলে দিন। বুঝে গেছে? কোনো কনফিউশন? সিমিলারলি ফুড ডেলিভারির ক্ষেত্রেও সেম, আপনি আগে অ্যাকশন গুলো দেখবেন যে কি কি ফিচার আপনার কাছে চাচ্ছে, রিকোয়ারমেন্ট চাচ্ছে, সেই রিকোয়ারমেন্ট থেকে আপনি আগে সিস্টেমটা ড্র করবেন, সিস্টেম একটা নাম দিবেন, দেন ইউজ কেস গুলো লিখবেন, একটা টান দিয়ে জাস্ট টান দিয়ে বলে দিবেন যে এই কাজগুলো সে করতে পারবে। স্যার ইউজার মাল্টিপল থাকলে কি হবে? একই, মাল্টিপল দিবেন, উপরে একটা ইউজার থাকবে, নিচে একটা ইউজার থাকবে।
হুম 500টা অ্যাক্টর দিবেন, 500টা অনেক বড় কাগজ দেবেন, নিয়ে 500টা অ্যাক্টর রাখবেন। ইউজার না, ইউজার রোল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। 500 টাইপের ইউজার হইতে পারে। হ্যাঁ হইলো, চাইতে তো পারে। এখন কি লাইন যদি চায় বসে, আপনি কি তার পিটিতে পারবেন? করতে পারবেন না। না, এখন মনে করেন যে একটা আমাদের যে ডিপার্টমেন্ট, এখন যদি আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করলো যে আমাদের এই কোঅর্ডিনেটরের জন্য এই রোল দিব, এই কোঅর্ডিনেটরের জন্য এই রোল দিব, এখন 100 জনের জন্য 100টা রোল দিয়ে দিচ্ছে, তখন কি করবেন আপনি? না করতে পারবেন? না তো করতে পারবেন না। আপনি তখন এরকম ডায়াগ্রাম আঁকবেন, 100টা অ্যাক্টর আঁকবেন। হ্যাঁ, আচ্ছা, কি? হ্যাঁ, এআই সুন্দর ডায়াগ্রাম বানায় দেয়, অনেক কষ্ট হয়েছে কিন্তু বানাই দিছে তো, ঠিক আছে। অনেকগুলো এআই কাজ করছে এটার পিছনে, তো বুঝতে পারতেছো তো ডায়াগ্রাম ডায়াগ্রাম, তাই না? হ্যাঁ, একটা সেন্টার, একটা সেন্টার বলতে বাসায় বাসায় বসে বেজের উপরে। আপনি তো সবগুলো এআই ইউজ করছেন। হ্যাঁ, আপনি কি প্রত্যেকবার সুইচ করছেন নাকি? হ্যাঁ, সুইচ করা লাগছে, এখান থেকে কিছু করে এখানে কিছু দিচ্ছি, এখান থেকে এটা নিয়ে আবার ওখানে কিছু দিচ্ছি। আমি তো ওইটাই এক জায়গায় না, বসে ওটার জন্য সব টাকা লাগে, এর জন্য সমস্যা। ওইটা করতে পারতাম যদি ফ্রি হইতো, এটাই তো ফ্রিতে দেয় না। আরো পিছে লাগে। না না না, ফ্রি তো সবকটা চালাই না, ঠিক আছে, কিন্তু এপিআই দিয়ে হিট করতে গেলে তো টাকা লাগে, ঠিক আছে। আপনার তো এমনিতে তো ওইটা প্রোতে ইউজ করি সাধারণত। ওকে, সো এখন একটা ফুল একটা এক্সাম্পল দেওয়া আছে। আমাদের স্ট্রাগল হচ্ছে। আপনাদের স্ট্রাগল বলতে? আমাদের লেটে আমার তো স্যার এআই সুইচ করি না, একটা থেকে শেষ হয়ে যায় আরেকটা যাই। না না না, ওইরকম না, আমি তো ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করি, মানে জেমিনি একটাই ব্যবহার করি, চ্যাট জিপিটি একটাই ব্যবহার করি, এরকম আর কি। আচ্ছা, সো আমরা একটা কমপ্লিট লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, সিম্পল একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যদি চিন্তা করি, সেইটার ক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা কিরকম হবে সেটা চিন্তা করা। তো সবার প্রথমে হইতেছে আমার সিস্টেমটা, এই যে মাঝখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমার সিস্টেমের বাউন্ডারি। এই যে প্রথমে বলা আছে, এখানে কি দেখা আছে না, এটা হচ্ছে আমার সিস্টেমের বাউন্ডারি। তো এই সিস্টেম বাউন্ডারির মধ্যে আমার প্রথমে নামটা দিছে, যেটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এর মাঝে হচ্ছে আমি কি করলাম, বিভিন্ন ইউজ কেস লিখলাম, যে রিজার্ভ বুক একটা ইউজ কেস, ম্যানেজ বুক একটা ইউজ কেস, বড় বুক একটা ইউজ কেস, চেক লিমিটস একটা ইউজ কেস, তারপরে পে ফাইন একটা ইউজ কেস, রিটার্ন বুক করা আরেকটা ইউজ কেস। এই হচ্ছে আমার কি কি ফাংশনালিটিস আছে ইউজ করতেছি সেগুলো। এখন হচ্ছে দুই পার্টে, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টরস আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টরস। তো প্রাইমারি অ্যাক্টর যারা আছে, যেমন স্টুডেন্ট টিচার, আরেকটা আছে হচ্ছে স্টুডেন্ট টিচারকে বলতেছে হচ্ছে জেনারেলাইজ করা হয়েছে মেম্বার দিয়ে, ঠিক আছে। তার মিন্স হচ্ছে স্টুডেন্ট টিচার জন্য আলাদা কোনো কিছু করে নাই, সবার জন্য সেম রুল অ্যাপ্লাই করছে। তো আপনি যদি আবার চাইতেন যে না শুধু টিচারের জন্য একরকম, স্টুডেন্টের জন্য একরকম, সেটাও কিন্তু পসিবল হইতো। তো এখানে জেনারেলাইজ করে দিছে। তো স্টুডেন্ট টিচারকে জেনারেলাইজ করে মেম্বার বানানো হয়েছে। এবার এই মেম্বারটাকে নিয়ে বলতেছে যে ভাই মেম্বার হচ্ছে বড় বুক করতে পারবে, এই মেম্বার হইতেছে রিটার্ন বুক করতে পারবে। এতটা ক্লিয়ার? এখন সে যখন রিটার্ন বুক করতেছে, রিটার্ন বুক করার সময় পে ফাইন, এটাকে আপনি বলতেছে হচ্ছে রিটার্ন বুকের সাথে এক্সটেন্ড। এক্সটেন্ড মিন্স হচ্ছে অপশনাল, যে রিটার্ন বুক করার সময় ফাইন সে নিতেও পারে,